আজ 25শে আগস্ট সোমবার বিকেল 5টায় খালেদ মুহিউদ্দিন আছি এডিটর স্পিকে আপনাদের সঙ্গে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছাত্রলীগ ছাত্র শিবিরের বিরোধে বন্ধ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, সংঘর্ষের পর থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারেক রহমানের বক্তব্যের তীব্র নিন্দা 14 দলের বিচারকদের অভিশংসন নিয়ে আন্দোলন কর্মসূচি দিয়েছে বিএনপি। হাইকোর্টের নির্দেশে 4 বছরেও কর্ণফুলী নদীর সীমানা নির্ধারণ হয়নি, আদালতের নির্দেশনা সুস্পষ্ট নয় বলছে প্রশাসন। শিল্পীদের অভিযোগ তারা গানের রয়্যালিটি পান না, প্রতিকারের যাত্রা শুরু করল নতুন সংস্থা। আনুষ্ঠানিকতার তৃতীয় ওডিআইয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথ খুঁজছে টাইগাররা। ছাত্রলীগ শিবিরের বিরোধ ও প্রভাব বিস্তারের জের ধরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর চলছে অস্থিরতা। এসব ঘটনায় পুলিশ সহ বেশ কজন আহত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা না হলেও সোমবার ছাত্রদের উপস্থিতি ছিল খুবই কম। সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ এড়াতে ছাত্রলীগের মিছিলটিকে পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা উপাচার্য সহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। রাতে জরুরি সিন্ডিকেট সভায় 8 সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার ছাত্রলীগ ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে শিবির কর্মীরা ছাত্রলীগ ও পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়তে থাকে। পরে রাতেই বিশ্ববিদ্যালয়ের শিবির অধ্যুষিত একটি হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। সোমবার ক্লাস পরীক্ষা চললেও সাধারণ ছাত্রদের উপস্থিতি ছিল খুবই কম। শাহজালাল হল ঘিরে ছাত্রলীগ আর শিবির এফ রহমান ও আলাউল হলে অবস্থান নিয়ে আছে। পুলিশ প্রশাসনের সাথে বসে আলাপ করছে, যেহেতু এখানে ককটেল চার্জ হয়েছে এবং গুলির শব্দ শোনা গেছে, কারা করলো, কেন করলো, কেউ করলো, এই বিষয়গুলো জানার চেষ্টা করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন ধরেই ছাত্রলীগ আবাসিক হলগুলোতে মেধার ভিত্তিতে সিট বরাদ্দের দাবি জানিয়ে আসছে। ইসলামী বিশ্ববিদ্যালয়েও শিবিরের বিরুদ্ধে জোর করে হল দখলে রাখার অভিযোগ আছে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ছাত্রলীগের সাথে এই সংঘর্ষের ঘটনা, ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সংগঠনটির সভাপতি বদিউজ্জামান সোহাগ। আমরা আরও কথা বলবো পুলিশের এডিশনাল আইজি জনাব একেএম শহীদুল হকের সঙ্গে। আমরা প্রথমেই জনাব একেএম শহীদুল হক, আপনার সাথে কথা বলতে চাই। গতকাল কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিলের উপর পুলিশ গুলি চালিয়েছে। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে যে অকারণেই এবং মানে কোনো রকম কোনো ছাড়াই পুলিশ গুলি চালিয়েছে ছাত্রলীগের মিছিলের উপর। আপনি এই সম্পর্কে কি বলবেন জনাব একেএম শহীদুল হক? যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে থাকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হলে, মিছিল, মিটিং, সমাবেশ হলে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিয়ে থাকে। সেটা পুলিশের সাথে অনেক ক্ষেত্রে আলোচনা করে, অনেক ক্ষেত্রে তারা করে না। তো ওদিন যে ঘটনা ঘটেছিল, আমি স্থানীয় পুলিশ এসপির সাথে আলাপ করে যেটা আমরা পেয়েছি, আসলে কোনো মিছিলে পুলিশ হামলা করে নাই। যখন উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বিশ্ববিদ্যালয়ে গাড়ি ভাঙচুর করতেছিল, বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেবের গাড়িতে আক্রমণ করছে, তার অফিসে ইট পাটকেল মারছে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশি সহায়তা চেয়েছে। পুলিশ তাদেরকে এই অবৈধ কাজ থেকে বিরত রাখার জন্য পুলিশ তখন অ্যাকশনে যায়। পুলিশ অ্যাকশনে যায়, যেটা পুলিশ সাধারণত আমরা প্রাথমিক অবস্থায় তো টিয়ার গ্যাস মারে, শটগান মারে, তারপর তারা ছত্রভঙ্গ হয়ে যায়, যাতে তারা অপরাধ, ফৌজদারি অপরাধ সংঘটিত করতে না পারে। সেই অপরাধ থেকে তাদেরকে বিরত রাখার জন্য পুলিশ অ্যাকশনে গিয়েছিল। এখানে পুলিশ মিছিলে পুলিশ হামলা করে নেই।
শহীদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব একেএম শহীদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটু আমাদের সঙ্গে থাকবেন। আমি জনাব বদিউজ্জামান সোহাগ, আপনারা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উচ্ছৃঙ্খলতা করেছেন, আপনারা ভাঙচুর করেছেন, উপাচার্যের গাড়িতে এবং বিশ্ববিদ্যালয়ের গাড়িতে এবং উপাচার্যের বাসভবন লক্ষ্য করে আপনারা ঢিল ছুড়েছেন এবং অনেক ধরনের অনেক কিছু করার পরে সেইটা পুলিশ আপনাদের উপর আপনাদের থামাতে চেষ্টা করেছে। কিন্তু আপনারা কি করেছেন? আপনারা সেই বিশ্ববিদ্যালয়টি বন্ধ করার জন্য ধর্মঘটে ডাক দিয়েছেন এবং কার্যত বিশ্ববিদ্যালয়টা এখন বন্ধ। আপনি এই সম্পর্কে আপনি কি বলবেন, জনাব বদিউজ্জামান সোহাগ? ধন্যবাদ খালেদ ভাই। আসলে ওখানে যে ছাত্র শিবির যে মিছিলটি তারা করেছিল, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো পারমিশন তাদের ছিল না। কিন্তু যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়েই স্থানীয় ছাত্রলীগের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাকবিতণ্ডা হয় এবং এখান থেকেই কিছু উচ্ছৃঙ্খল কর্মী আমাদের তারা এই আচরণটি করেছে এবং এটি নিশ্চয়ই এটি অনভিপ্রেত এবং এই আচরণটি তারা অন্যায় করেছে। যারা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহনে বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়িতে ইটপাটকেল ছড়া, এটা অবশ্যই তারা অন্যায় করেছে এবং এই ব্যাপারে আমরা তাদেরকে যথাযথভাবে আমরা তাদেরকে বলেছি যে এটা যেই করে থাকুক তারা এটা অন্যায় করেছে এবং এটা তার শাস্তিযোগ্য অপরাধ। এবং আমরা সে ব্যাপারে তাদেরকে শাসন করেছি। কিন্তু পাশাপাশি ইসলামী ছাত্র শিবির তারা এখানে বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়ে তারা এখানে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, কিন্তু সেটা দেখার দায়িত্ব তো আপনাদের না জনাব বদিউজ্জামান সোহাগ, সেটা দেখার দায়িত্ব তো ছাত্রলীগের না। না দেখুন, আপনার না অবশ্যই দেখুন, বিশ্ববিদ্যালয়গুলোতে তারা দীর্ঘদিনের যে দখলদারিত্ব এবং বিশেষ করে 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে আমাদের নেতাকর্মীদেরকে তারা যেভাবে হত্যা করেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে একটি হল বন্ধ রয়েছে, সেখানে মেধার ভিত্তিতে সিট দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি। তারাও সেভাবে আমাদের কাছে অ্যাপ্লিকেশন কল করেছে, ছাত্ররা সে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা সেটিকে তারা মানছেন না এবং তারাই এই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই, তাদের দখলদারিত্ব বজায় রাখার জন্যই তারা এই সংঘর্ষগুলো ঘটিয়েছেন এবং এরকম আরো কয়েকটা জায়গায় আমাদের মেসেজ আছে। জনাব বদিউজ্জামান সোহাগ, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার জনাব একেএম শহীদুল হক আপনার কাছে যেতে চাই। জনাব একেএম শহীদুল হক, আপনি আমাদেরকে একটু বলবেন যে ছাত্রলীগের প্রতি যে এই শাস্তিমূলক ব্যবস্থা বা ছাত্রলীগকে দমন করার জন্য যে আপনাদেরকে এই ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে, তার জন্য আপনারা কোনো ধরনের কোনো রাজনৈতিক প্রভাবের মুখোমুখি হচ্ছেন কিনা বা এর জন্য আপনাদের কোনো ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা ভোগ করতে হচ্ছে কিনা, যেহেতু ছাত্রলীগ অন্যায় করলেও আপনারা কঠোর হস্তে দমন করতে চেষ্টা করছেন? না, এই ব্যাপারে আমার কারো কাছে আমাদের কোনো জবাবদিহি করতে হয়নি। পুলিশ যে কাজটি করেছে, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা, ইউনিভার্সিটির সম্পদ রক্ষা, ইউনিভার্সিটির শিক্ষক নিরাপত্তার জন্য যতটুকু ফোর্স অ্যাপ্লাই করার প্রয়োজন হয়েছে ততটুকু করছে, বেশি কখনো পুলিশ সেই ফোর্স অ্যাপ্লাই করেনি। এই ব্যাপারে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সন্তুষ্ট পুলিশের অ্যাকশনে এবং কোনো রাজনৈতিক পক্ষ থেকে আমাদের উপরে কোনো প্রেশার আসেনি। আর আমরা কখনো চাই না ছাত্রদের উপরে কোনো পুলিশি অ্যাকশন হোক। যখনই এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন যদি মিনিমাম অ্যাকশন না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এরকম পরিস্থিতির সৃষ্টি হলে আমরা তখন এই ছাত্রদেরকে পুলিশি অ্যাকশন আমরা। জনাব একেএম শহীদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব বদিউজ্জামান সোহাগ, আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করেন আপনি বাংলাদেশে একটি বৃহত্তম ছাত্র সংগঠনের সভাপতি, সেই বৃহত্তম ছাত্র সংগঠনটি যথেষ্ট আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল নাকি অনেক ক্ষেত্রেই তাদেরকে নিজেদের হাতে আইন তুলে নিতে হচ্ছে? না না, অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দু একটি জায়গায় দেখুন আসলে অনেক বৃহৎ ছাত্র সংগঠন এবং আমাদের কর্মীদেরও স্ট্যান্ডার্ড আছে। অনেক সময় জুনিয়র কর্মীরা আছে যারা আবেগের বশবর্তী হয়, অনেক সময় ভুল করে ফেলে এবং সেই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন আছে, সেই অনুযায়ী তারা শাস্তিও ভোগ করে এবং আমাদের সংগঠন থেকেও আমাদের শাস্তিমূলক যেটুকু ব্যবস্থা নেওয়ার সেটাও আমরা নিয়ে থাকি এবং অবশ্যই ছাত্রলীগ করার কারণে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং এটি আপনারা বিগত দিনেও আমরা দেখেছি যে অন্যায় করলে তাকে অবশ্যই প্রচলিত আইনে তাকে শাস্তি। জনাব বদিউজ্জামান সোহাগ, আপনাকে ধন্যবাদ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আমাদের স্টুডিওতে রয়েছেন জেলা পুলিশ সুপার AKM হাফিজ আক্তার। আমরা AKM হাফিজ আক্তারের কাছে জানতে চাইবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতিটা এখন চলছে, আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের কিছু সংঘর্ষ, কিছু বিক্ষিপ্ত মারামারির ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন অনেকটা থমথমে রয়েছে এবং একটি হল বন্ধ রয়েছে। আপনি কি পরিস্থিতিটি একটু ব্যাখ্যা করবেন আমাদের সাথে? আমাদের একটি প্রশ্নও ছিল, সেটি অনেকটা এরকম যে ছাত্রলীগ কি আপনাদের
আইন কানুন সব মেনে চলছে, না ছাত্রলীগকে সামলাতে আপনাদের অনেক বেগ পেতে হচ্ছে? জনাব হাফিজ আক্তার। না, আমাদের গতকালকে যে ঘটনা ঘটে সেটা হলো যে আমরা হঠাৎই বিকেলের দিকে একটা খেলাকে কেন্দ্র করে বা এর আগে হলের সিট বরাদ্দ এইসব বিষয়গুলো আছে এর মধ্যে, তো খেলাকে কেন্দ্র করে হঠাৎ বিকেলের দিকে দুই পক্ষের বিবাদমান যে আপনি বলছেন যে দুই পক্ষের মধ্যে এখানে ককটেল চার্জ গোলাগুলি হচ্ছিল। তো এটা আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ব্যাপক সংখ্যক ফোর্স এখানে মোতায়েন করি। এক পর্যায়ে দেখা গেল যে একটা হল থেকে ওই পুলিশের উপর লক্ষ্য করে ককটেল চার্জ হচ্ছে। পরবর্তীতে আমরা হল রেড করে হলটি আমরা এটা হল রেডের সময় অবশ্যই আমরা ইউনিভার্সিটি যে কর্তৃপক্ষ তাদের সাথে আমরা যোগাযোগ করে তাদের নির্দেশক্রমে তাদের যে সবার সাথে যোগাযোগ করে জনাব হাফিজ আক্তার স্পেসিফিক কি অভিযোগের ভিত্তিতে আপনারা হলটা রেড করছেন? হলের মধ্যে কি কি আছে বলে আপনাদের কাছে তথ্য রয়েছে? সেটা কি আগ্নেয়াস্ত্র, অস্ত্র, মাদক বা অন্য কি নিষিদ্ধ? না, হলটি আমরা যখন আমাদের ফোর্স যখন সেখানে পৌঁছে সেখানে পুলিশের উপর লক্ষ্য করে সেখান থেকে ককটেল চার্জ করে সরারদি হল থেকে। তা আমাদের সেই হল থেকে পরবর্তীতে প্রায় 40টির মতো পেট্রোল বোম এবং ককটেল এবং রামদা আরও ছুরি এগুলি উদ্ধার হয়। তো এর পরিপ্রেক্ষিতে বর্তমানে আমাদের সেই হলের মধ্যে আমাদের পুলিশ এখন মোতায়েন আছে, হলে এখন ছাত্ররা নাই। আর আজকে সেখানে ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা গিয়েছিল, সংখ্যায় কম, এখন পর্যন্ত ভালো আছে এবং আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি। শুধু ক্লাস হচ্ছে না, এই তো একটি তদন্ত কমিটি করেছে, আমরা অনুসন্ধান চালাচ্ছি যারা যারা জড়িত। শুধু ক্লাস হচ্ছে না, শিক্ষা কার্যক্রম আজকে পরীক্ষা হয়েছে, ছাত্রছাত্রী গিয়েছিল। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ জনাব হাফিজ আক্তার। তারেক রহমানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে 14 দল। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ অফিসের সংবাদ সম্মেলনে একথা বলেন 14 দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, খুনের রাজনীতির সাথে বিএনপি জড়িত। গত কয়েক দশকের যে ইতিহাস, সেই ইতিহাস প্রমাণ করে খুন এবং খুনের সঙ্গে, হত্যার সঙ্গে, অবৈধ শাসনের সঙ্গে একটি রাজনৈতিক দল জড়িত, সেটা হলো বিএনপি। এবং তার দোসরেরও 71-এর সবচেয়ে বড় নরঘাতক দল জামাত ইসলাম। তারা এখন মিলেমিশে এই দেশে হত্যাকাণ্ডের করার জন্য, নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা আবার চক্রান্ত করছে। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে রয়েছেন সহকর্মী মাহমুদা মৌমিতা। আমরা বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। ব্রিফিং আসলে ঠিক 4:20-এর মধ্যে শেষ হয়ে গেছে এবং আমরা যতটুকু জেনেছি যে গতকাল মির্জা ফখরুল যে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রীকে ঘিরে, যে কটূক্তি করেছিলেন এবং তারেক রহমানকে জড়িয়ে যে ধরনের কথাবার্তা বা মামলা তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে যে ধরনের মন্তব্য হয়েছে, সেই বিষয়ে আসলে প্রতিক্রিয়া জানিয়েছেন আজকে 14 দলীয় জোট এবং সেখানকার মুখপাত্র মোহাম্মদ নাসিম আজকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর ব্যাপারে এই ধরনের কটূক্তি আসলে একজন ভারপ্রাপ্ত মহাসচিব হয়ে তিনি এই যে ভাষায় বলেছেন সেটা তিনি করতে পারেন না। এবং তিনি আরও বলেছেন যে গত কয়েক দশকে আসলে বিএনপির যে ইতিহাস এবং খুনের যে ইতিহাস, সেটি আসলে এরই ধারাবাহিকতা প্রমাণ করে যে আসলে বিএনপি এই 15ই আগস্ট থেকে ধরে যে সমস্ত হত্যাকাণ্ড এখনো পর্যন্ত ঘটে আসছে, মমিতা, আজকে 14 দলের যে সভা ছিল, যেটা থেকে মুখপাত্র হিসেবে মোহাম্মদ নাসির যে ব্রিফিং করেছেন, সেটাতে কয়েকদিন ধরে সংবাদপত্র এবং পত্রপত্রিকা এবং তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন জাসদের একজন নেতা কর্নেল তাহের সম্পর্কে, সেই প্রসঙ্গে কি কোনো আলাপ হয়েছিল? আওয়ামী লীগ এবং জাসদের মধ্যেকার এই বিষয়টা নিয়ে কি কোনো বিষয় আলোচনায় উঠে এসেছিল বা আপনারা কোনো প্রশ্ন করেছিলেন? না খালিদ, মূলত আজকে মূলত ফখরুল যে বক্তব্য দিয়েছিলেন সেই বিষয়ে আজকে কথা হয়েছে এবং মূলত সেটিরই প্রতিক্রিয়া জানিয়েছেন মোহাম্মদ নাসিম যে কটূক্তি তিনি করেছেন সেটি একটি দলের ভারপ্রাপ্ত মহাসচিব হয়ে একজন প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কটূক্তি তিনি করতে পারেন না। মূলত এই বিষয়ে কিন্তু জাসদ এবং আওয়ামী লীগের কেমিস্ট্রি বা এই প্রসঙ্গে কোনো কিছু আসে নাই আজকের না, এই প্রসঙ্গে কোনো আলোচনা আজকে ওঠেনি খালিদ। আজকে আপনাকে অনেক ধন্যবাদ মৌমিতা। আমরা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানতে এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব হান্নান শাহ। জেনারেল হান্নান শাহ, আপনি নিশ্চয়ই শুনেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম কিছু কথা বলেছেন এবং বলেছেন যে এটি তীব্র নিন্দার্হ একটি ব্যাপার, এবং আপনার মতামত এই সম্পর্কে আমরা একটু জানতে চাইবো যে আপনি কি মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দার্হ একটি ব্যাপার, এবং আপনার মতামত এই সম্পর্কে আমরা একটু জানতে চাইবো যে আপনি কি মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি কি শুধুই রাজনৈতিক বক্তব্য নাকি এটি আসলে আপনাদের দলের সবারই মতামত?
না, আমি কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সাহেব নই, আমি লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান রিটায়ার্ড। লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, আমরা দুঃখিত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, আপনি আমাদেরকে একটু একই প্রশ্ন আপনাকে জানতে চাইছি যে এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একা বক্তব্য নাকি এটা দলেরই বক্তব্য? 14 দল থেকে বলা হচ্ছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তা একজন প্রধানমন্ত্রী সম্পর্কে দেওয়া শোভন নয়। জনাব মাহবুবুর রহমান, জিনিসটা এইভাবে দেখতে চাচ্ছি না। আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি এটা খুব অসুস্থ, রুগ্ন, এবং এই যে সংস্কৃতি, একটা শালীনতা বোধ নেই, একে অন্যকে দোষারোপ, এবং এমন একটা স্টেজ যেখানে কেউ কাউকে সহ্য করতে পারছে না, একটা চরম অসহিষ্ণুতা, যেখানে রাজনীতির বিশেষ করে গণতন্ত্রের বড় কথা যে পরমত সহিষ্ণুতা। তো আমি যেটা মনে করি মিস্টার নাসিম অথবা অন্যান্য যারা আছে আওয়ামী লীগের, আমি ইত্তেফাক সাহেবের কথা শুনলাম, তারা সকলেই আদারওয়াইজ আমি মনে করি অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ। তো ওখানে মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছে, ফখরুল ইসলাম বলেছে বিকজ আমি মনে করি যে এটা আপনারাই উৎপত্তি করেছেন, আওয়ামী লীগের উৎপত্তি করছে, আওয়ামী লীগে বারবার করে এই কথাগুলো বলছে, থেকে জিয়াউর রহমানকে নিয়ে অনেক ধরনের উচ্চারণা করা হচ্ছে, বিভিন্ন ধরনের খারাপ ভাষা ব্যবহার করে তাকে অপমান করা হচ্ছে। জেনারেল মাহবুব, আমি মনে করি সেটাই একটা প্রতিক্রিয়া, সেটা একটা প্রতিক্রিয়া। তবে জেনারেল মাহবুব, আপনি মনে করছেন এই পুরোটাই আসলে রাজনীতির একটি অসুস্থ চর্চা, বেরিয়ে আসতে হবে, এর থেকে বেরিয়ে আসতে হবে। জেনারেল মাহবুব, আপনাকে থাকতে হবে। জেনারেল মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের এডিটর স্পিকের পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আবার এডিটর স্পিকে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। চলতি বন্যায় প্রায় 50,000 হেক্টর আমন ধানের জমি পানিতে ডুবে গেছে। জমি থেকে পানি নেমে যাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সেসব জমিতে আবার আমন চাষ করা সম্ভব বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখন আমন চাষের মৌসুম, এরই মধ্যে লক্ষ্যমাত্রার প্রায় 80% জমিতে আমন ধানের আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে গত কয়েকদিনের বন্যায় দেশের বিভিন্ন এলাকায় আমন ধানের অনেক জমি ডুবে গেছে। প্রাথমিক যে রিপোর্ট আমাদের কাছে এসছে তাতে প্রায় 40 থেকে 50,000 হেক্টর জমি নিমজ্জিত হয়েছে। কিছু কিছু জায়গায় পানি কমে সে সমস্ত জায়গায় আবার ফসল করার উপযোগী হয়ে গেছে। পানি নেমে যাওয়ার পর করণীয় সম্পর্কে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। যে সমস্ত চারা রয়েছে, রোপা আমন চারা, সেগুলার যদি পলি কাদা লেগে থাকে সেগুলো ধুয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে, এবং ক্ষতিগ্রস্ত কিছু কিছু চারা হয়তো পচে যেতে পারে, রোপিত চারা, সেখানে গ্যাপ ফিলিং করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যে সমস্ত চারাগুলি রয়ে যাবে রোপণকৃত চারা, সেখানে আমাদের কিছু মিউরেট অফ পটাশ সার উপরি প্রয়োগ করার কথা আমরা বলছি। কৃষকরা পরামর্শ অনুযায়ী কাজ করলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরাঞ্চলে কৃষিতে বন্যার প্রভাব কি এবং তা কতটা পড়লো জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান বিলু। বিলু ভাই, আপনি দেখছিলেন যে মানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে বন্যার পানিটা নেমে গেলেই আমন আবার চাষ করলে সেটি ক্ষতিটি পুষিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। আপনার কাছে কৃষকরাও কি সেই একই ধরনের কথা জানাচ্ছেন যে তারা আসলে এই বন্যার যে ক্ষতি সেটা সাময়িক এবং সেটা পুষিয়ে নিতে পারবেন, নাকি অন্য রকম কোনো তথ্য আপনার কাছে আছে? জনাব হাসিবুর রহমান বিলু। খালেদ ভাই, যেটা কৃষি কর্মকর্তারা বলছিলেন এই কথাগুলোই কিন্তু কৃষকরা বলছেন, কিন্তু আপনি জানেন যে যারা চর অঞ্চলে থাকে তাদের কিন্তু আর্থিক সঙ্গতিটা ঠিক এইরকম থাকে না যে বন্যার পরপরই তারা আবার চাষ করার জন্য যে রকম দরকার অর্থ সেই রকম তারা সংস্থান করতে পারে না। যেমন এই অঞ্চলের কৃষকদের সহায়তা করার জন্য বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু একটা উদ্যোগ আগেই নিয়েছে, পানি নেমে যাওয়ার আগেই। সেটা তারা বলছেন যে চর অঞ্চলে এক ধরনের ধান হয় একেবারে স্থানীয় জাতে, সেটাকে তারা গাঞ্জা ধান বলছে,
সেই ধানের বীজতলা কিন্তু তারা উঁচু এলাকায় ইতিমধ্যে তৈরির কাজ শুরু করেছেন। তারা বলছেন যে পানি নেমে যাওয়ার পরপরই যদি এই বীজতলা থেকে পাওয়া চারাগুলো আবার রোপণ করা হয় তাহলে আমনের ক্ষতি কিছুটা পোষানো সম্ভব হবে। আর এবারের বন্যায় কিন্তু আমনের পাশাপাশি আউশেরও বেশ ক্ষতি হয়েছে। আমাদের বগুড়ায় প্রায় 5,000 হেক্টর জমি তলিয়ে গেছে, যার অন্তত অর্ধেক প্রায় 3-3.5 হেক্টর জমির ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি তারা আরেকটা জিনিসও বলছেন, যে যিনি এখানকার কৃষি কর্মকর্তা চণ্ডীদাস কুণ্ডু, উনি আমাকে যেটা বলেছেন যে ঠিক পানি নেমে যাওয়ার পরে কিন্তু আগাম জাতের রবি শস্য এখানে চাষ করা যেতে পারে চর অঞ্চলে, কিন্তু এক ধরনের পলি পড়বে যেটা ফসলকে খুব দ্রুতই বেড়ে উঠতে সহযোগিতা করবে। পানি নেমে যাওয়ার যে ব্যাপারটি আমরা প্রেডিক্ট করছি, আমরা কতদিনের মধ্যে পানি নেমে গেলে আসলে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সেটা আমাদের মানে ধারণ ক্ষমতা বা আমাদের আয়ত্তের মধ্যে থাকবে? পানিটা কতদিনের মধ্যে নেমে গেলে বা পানিটা কতদিন এর চেয়ে বেশি? আমি এই বিষয়টা নিয়েও কৃষি কর্মকর্তাদের কিছুক্ষণ আগে আমি এই বিষয়টা নিয়েও কথা বলেছিলাম কৃষি কর্মকর্তার সাথে। উনি বলছেন যে পানি যদি আর 1 থেকে 1.5 সপ্তাহ অর্থাৎ 10-12 দিনের মধ্যেও নেমে যায় তাহলে কিন্তু এই আমন ধান লাগানোর সুযোগ থাকবে। বিশেষ করে যেটা স্থানীয় জাতের আমন, আমরা গাঞ্জা বলে যেটা চিনি, সেই ধানটা লাগানোর সুযোগ থাকবে। তারপরে কিন্তু আরও অনেক সময় থাকছে আমাদের হাতে মাসকালাই, মরিচ সহ রবি শস্য লাগানোর। কিন্তু এইখানে একটা যে বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হচ্ছে যে এই বন্যা শেষ হয়ে যাবার পরে আগামী মাসের মাঝামাঝি অথবা 3য় সপ্তাহে গিয়ে কিন্তু আর একটা বন্যা আসবে। সেই বন্যার স্থায়ী 15 দিন পর্যন্ত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আর তা যদি হয় তাহলে কিন্তু গাঞ্জা ধানটাও লাগানোর সুযোগ থাকছে না, রবি শস্যই তখন একমাত্র ভরসা হবে। জনাব হাসিবুর রহমান বিলু, আপনাকে অনেক ধন্যবাদ। গত কয়েকদিনের বন্যায় আমন ধানের আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পানি কমে যাওয়ার পর আমন ধান আবাদ করতে প্রয়োজনের চেয়ে বেশি বীজ তলা কৃষক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। রোপা আমন মৌসুমে পরপর 2টা বন্যা যদি হয় তাইলে রোপা আমনের ক্ষতির সম্ভাবনা থাকে, কিন্তু এত প্রথম প্রাথমিক বন্যা, ভাদ্র মাসের বন্যা, এটা আমি আশা করি যে কৃষকদের তেমন একটা ক্ষতি হবে না। আর এবছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের বীজতলা কিন্তু সবসময় এর আগের বছর সমূহেও 10 থেকে 12,000 হেক্টর জমির বীজতলা বেশি হয়। তাই এবছরের হিসাবে আমার প্রায় 16,000 একর জমির বীজতলা অধিক আছে কৃষকদের কাছে। আর ইতিমধ্যে আমি একটা এবার বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত আরেকবার, দেখছেন এডিটরস পিক। হাইকোর্টের নির্দেশে 4 বছর পরও চট্টগ্রামের কর্ণফুলী নদীর সীমানা নির্ধারণ করতে পারেনি প্রশাসন। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা সুস্পষ্ট নয় এমন দাবি করছে প্রশাসন। আর কর্মকর্তারা বলছেন তাদের অভাব আছে দক্ষ জনবল আর আধুনিক যন্ত্রপাতির। জাতীয় অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কর্ণফুলী নদী বাঁচিয়ে রেখেছে চট্টগ্রাম বন্দরকে, যার মাধ্যমে দেশের আমদানি বাণিজ্যের 80% আর রপ্তানির 90% সম্পন্ন হয়। অথচ নদীটি প্রতিদিনই চলে যাচ্ছে কারো না কারো অবৈধ দখলে। বন্দরের হিসাবে দখলের কারণে গেল 24 বছরে স্থানভেদে নদীর প্রশস্ততা কমেছে 50 থেকে 300 মিটার। 6 মাসের মধ্যে এ নদীর সীমানা নির্ধারণে 2010 সালের আগস্টে প্রশাসনকে নির্দেশনা দেয় উচ্চ আদালত। সে অনুযায়ী কমিটিও গঠন করা হয়। তবে সীমানা মাপার জন্য কোন জরিপ অনুসরণ করা হবে তা সুস্পষ্ট না থাকায় 4 বছর ধরে ঝুলে আছে সে নির্দেশনা। বিভিন্নভাবে তার গতিপথ পরিবর্তন করেছে এবং কিছু মানুষ ভূমিকে মানুষ নদী ভরাট করেছে। 4বার আমরা এই সলিসিটর উইংয়ে আমরা চিঠি দিয়েছি। মহামান্য হাইকোর্টের এবং মহামান্য সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা আমাদের প্রয়োজন। জটিলতা নিরসনে যুক্তি দিলেন বিশেষজ্ঞরা। এগুলো হচ্ছে কতগুলো তর্ক দিয়ে কাজটাকে বন্ধ রাখার ব্যাপারটা। যেখানে আছে ওখানে তো কারো আপত্তি নেই, আপনি যেখানে আছে সেখানে আগে ড্রেজিং কাজটা করেন, নদীকে প্রবাহিত হতে দেন। এটাকে ভালো করবার জন্য কোন দিকে যাবেন, ঢাকার ফর্মুলা অ্যাপ্লাই করেন। সীমানা নির্ধারণে সম্প্রতি নতুন কমিটি করেছে জেলা প্রশাসন, তবে তারা বলছেন সীমাবদ্ধতার কথা। এত বড় নদী পরিমাপের জন্য যে বিশাল একটা বড় জনবল দরকার এবং শেষ কিছু সরঞ্জামাদি দরকার, সেটা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আছে। আমাদের আসলে এরকম যন্ত্রপাতি বা জনবল ওই পরিমাণ নাই। প্রশাসন ভুগছে আইনি জটিলতায়।
আর বেপরোয়া দখলে প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে প্রমত্তা কর্ণফুলী। এই অবস্থায় দ্রুত হাইকোর্টে সুস্পষ্ট নির্দেশনা চান সংশ্লিষ্টরা। হোসাইন জিয়াদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে আমাদের ব্যুরো প্রধান জনাব মামুন আব্দুল্লাহ। কথা বলছি তার সঙ্গে। জনাব মামুন আব্দুল্লাহ, এই যে আদালতের নির্দেশনা, সেটা উচ্চ আদালতের নির্দেশনা হওয়া সত্ত্বেও প্রশ্ন যে মানছে না এবং প্রশ্ন বিভিন্ন রকম অজুহাত খাড়া করছে যে এই নির্দেশনাটি সুস্পষ্ট নয় বা জনবল লোক বলের অভাব, এটি কি আসলেই কথার কথা নাকি সত্যি সত্যি তাদের কিছু সমস্যা রয়ে হচ্ছে? আপনার কাছে কি মনে হয় জনাব মামুন আব্দুল্লাহ? আসলে খালেদ ভাই কি বলেছেন, আসলে এটা কথার কথা নয়, এখানে কিছু সমস্যা রয়ে গেছে। কারণ হাইকোর্টে একটা শব্দ উল্লেখ করে দেওয়া হয়েছিল, সেটা হলো অরিজিনাল টেরিটরি ঠিক রেখে নদীর সীমানা নির্ধারণ করতে হবে। এখন অরিজিনাল টেরিটরিটা কি হবে, সেটা কি বিএস জরিপের ভিত্তিতে হবে না আরএস জরিপের ভিত্তিতে হবে, সেটি স্পষ্ট করা হয়নি হাইকোর্টের নির্দেশে। আর এই বিএস না আরএস এই জরিপ নিয়ে এই কোন জরিপের ভিত্তিতে হবে সীমানা নির্ধারণ, সেটা নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্টের সলিসিটর বিভাগে বারবার চিঠি লেখা হলেও গত 4 বছরে কোনো উত্তর আসেনি। আরেকটা মজার বিষয় হচ্ছে যে নদী রক্ষা সংক্রান্ত জাতীয় যে টাস্কফোর্স কমিটি আছে, সেই কমিটির সর্বশেষ বৈঠক গত 16 জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল। চট্টগ্রামের সার্কিট হাউসে এই বৈঠক শেষে আমরা প্রশ্ন করেছিলাম টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান নৌমন্ত্রী শাহজাহান খানকে। তো ওনাকে বলেছিলাম যে 4 বছর আগে হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে, যে আদেশ দেওয়া হয়েছিল, সেটি বাস্তবায়নে কতটুকু এগুলো। উনি বলছেন যে আমরা কমিটি করে দিয়েছি, কমিটি কাজ করছে। আর কমিটির কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে এই কমিটিতে রাখা হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন বিভাগকে। অথচ রাখা হয়নি একটি গুরুত্বপূর্ণ বিভাগ, যে জরিপ অধিদপ্তর। যে জরিপ অধিদপ্তরই সাধারণত নদীর মতো প্রবাহমান কোনো বিষয়ের সঠিক পরিমাপ করতে পারে এবং তাদেরই আছে দক্ষ জনবল এবং উপযুক্ত সামগ্রী। এছাড়া অন্য কোনো সংস্থার হাতে এই সামগ্রী নেই। সামগ্রী নেই বলে তারা সঠিকভাবে নদীর মতো স্পষ্ট। আমি যে বিষয়টি জানতে চাইছিলাম যে সলিসিটর বিভাগের কাছে চিঠি লেখা হচ্ছে 4 বছর ধরে, তারা কোনো উত্তর দিচ্ছেন না। আমাদের পক্ষ থেকে বা সাংবাদিকদের কেউ কি সলিসিটর বিভাগের কাছে কিছু জানতে চেয়েছিলেন যে এই বিষয়টিতে সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যাচ্ছে না কেন? কর্ণফুলী নদীর সীমানা নির্ধারণ সংক্রান্ত এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সলিসিটর বিভাগ কেন নির্দেশনাটি দিতে পারছে না? এই বিষয়ে আমরা কিছু জানতে পারছিলাম, সলিসিটর বিভাগ থেকে কিছু বলেছে? না খালেদ ভাই, এই ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা এবং অপারগতা আমরা আমাদের স্বীকার করতে হয়। আমাদের পক্ষ থেকে উচিত ছিল সলিসিটর বিভাগে যোগাযোগ করে সর্বশেষ পরিস্থিতি জানা। তবে তার আগে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে দেশের অন্য সব নদীর চাইতে চট্টগ্রামের এই কর্ণফুলী নদীর আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। কারণ এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 160 কিলোমিটার, যেটি শুরু হয়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই থেকে শুরু করে যেটি শেষ হয়েছে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত। এই দীর্ঘ এলাকার মধ্যে শুধুমাত্র 48 কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে নজরদারি রাখা সম্ভব হচ্ছে, কারণ এই 48 কিলোমিটার দৈর্ঘ্য হচ্ছে চট্টগ্রাম বন্দরের সীমানা, অর্থাৎ পোর্ট লিমিট। এই পোর্ট লিমিট আছে বলেই চট্টগ্রাম বন্দর বেঁচে আছে। অর্থাৎ কর্ণফুলী নদীর এই 48 কিলোমিটারের মধ্যে যদি নাব্যতা কখনো নষ্ট হয় কিংবা নদী যদি মরে যায়, তাহলে মরে যাবে আমাদের দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। আপনি জানেন যে চট্টগ্রাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী খবরে যাচ্ছি যে প্রতিটি গানের পেছনে অন্তত 3 ধরনের শিল্পীর মেধা আর শ্রম থাকে, কিন্তু এর আর্থিক প্রতিবেদন তারা পুরোপুরি পান না। গানের রয়্যালটির সিংহভাগ চলে যায় রেকর্ডিং কোম্পানি বা ডিস্ট্রিবিউটরদের হাতে। গীতিকার, সুরকার আর শিল্পীরা হন বঞ্চিত। অভিযোগটা পুরানা। শিল্পীরা এ নিয়ে আন্দোলন করে আসছেন দীর্ঘদিন ধরে। এবার তারা একটা বানিয়েছেন নতুন সংস্থা। আজই যাত্রা শুরু হলো এটির। গানের রেকর্ডিং চলছে, এর পেছনে বহু নির্ঘুম রাতের শ্রম। কিন্তু এই শ্রমের প্রতিদান কি পাচ্ছেন শিল্পীরা? প্রাপ্য রয়্যালটি অর্জনে যে বঞ্চনার শিকার হয়ে আসছিলাম, সেটি থেকে মুক্ত হয়ে আমরা কমপক্ষে আমাদের ভবিষ্যৎ বংশধরদের অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। কিন্তু এই বঞ্চনার প্রতিকার কি? বহুদিন ধরে বহু রকম উদ্যোগ। এবার শিল্পীরা গঠন করেছেন একটি সংস্থা, বাংলাদেশ লিরিসিস্ট কম্পোজার অ্যান্ড পারফর্মার্স সোসাইটি বা বিএলসিপি। সব শিল্পী এটির লাইসেন্সধারী সভ্য হবেন। এটির অন্তর্ভুক্ত শিল্পী, সুরকার এবং গীতিকারের গান ইচ্ছেমতো বাণিজ্যিক কাজে বাজানো যাবে না। তার জন্য গান তৈরির সাথে সংশ্লিষ্ট 3 পক্ষকে দিতে হবে রয়্যালটি। আর এ বিষয়গুলি তদারকি করবে বিএলসিপি সংস্থা।
সমিতি কিভাবে করতে হবে, সমিতির কাজ কিভাবে, কারা সমিতি করতে পারবেন, এটার ব্যাপারে একেবারে সুস্পষ্ট আইনের মধ্যে বলে দেওয়া আছে। ভাবনাটা অনেক আগের থেকেই ছিল, এটার মধ্যে যেহেতু অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, সবাই সংঘবদ্ধ হওয়ার ব্যাপার আছে, অর্গানাইজ করতে একটু সময় লাগছিল। সঙ্গীতাঙ্গনের বিভিন্ন সংগঠন যোগ দিয়েছে এই সংস্থায়। কার গান কোথায় বাজানো হচ্ছে নজরদারি করতে ব্যবহার করা হবে সফটওয়্যার। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটকে প্রোটেক্ট করে, আর্টিস্টদের ইন্টারেস্টকে প্রোটেক্ট করে যেখানে যেখানে যেটুক পেরেছে কাজ করেছে। কিন্তু পৃথিবীতে তো এভাবে কাজ হয় না, একটা অ্যাসোসিয়েশন তো এসব কাজ করে না, যেটা করে সেটা হচ্ছে এই সোসাইটিগুলো করে। যারা গান সিডি আকারে বের করছেন আর সেগুলো ছড়িয়ে দিচ্ছেন, তাদের কোনো আপত্তি নেই রয়্যালটি ভাগাভাগি করা নিয়ে। কারো মেধাসত্ব কেউ লঙ্ঘিত করে নাই, আর বরাবরের মতো শিল্পী, কলাকুশলী, গীতিকার, সুরকার শিল্পীদের সাথে আমি ব্যক্তিগতভাবে বলবো লেজার বিষয়ের খুবই ভালো সুসম্পর্ক আছে। সংস্থাটির রয়্যালটি আদায়ের প্রক্রিয়া এবং ট্যারিফ এখনো নির্ধারণ হয়নি। শিগগিরই এসব বিষয়ে নীতিমালা তৈরি হয়ে যাবে। সরকার থেকে আমরা লাইসেন্স পেয়েছি, 6 বছর পর সরকার। প্রতীক আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএলসিপিএস এর সাধারণ সম্পাদক হামিন আহমেদ। জনাব হামিন আহমেদ, আপনারা নতুন একটি সংস্থা করলেন, শিল্পীদের আরো সংস্থা আমরা এর আগে দেখেছি। শিল্পীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কলহ সেটি দিন দিন কমেনি, বেড়েছেও। আপনি কি মনে করছেন এই সংস্থার মধ্যে আপনারা সকল ধরনের শিল্পীকে, গীতিকার, সুরকার, শিল্পী যারা গানে কণ্ঠ দিচ্ছে, তাদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছেন? আপনারা জানেন যে এই বিএলসিপিএস এর যাত্রা সবে শুরু হলো এবং ইতিপূর্বে যে অ্যাসোসিয়েশনগুলো এই কপিরাইট নিয়ে কাজ করেছে তার মধ্যে বাম্বা এবং এলসিএস গিল্ড অন্যতম, এবং আমাদেরও দুটো অ্যাসোসিয়েশনেরই একটা লার্জ নাম্বার অফ মেম্বার্স ছিল। এই বিএলসিপিএস এর যাত্রায় যেটা হবে সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মে সোলো আর্টিস্ট, ব্যান্ডস, এনি আদার মিউজিশিয়ান, অর্থাৎ মিউজিকের সাথে যুক্ত সবাই এই প্ল্যাটফর্মের আন্ডারে আসবেন। আমরা অলরেডি প্রায় 500-র বেশি মিউজিশিয়ান এই প্ল্যাটফর্মের আন্ডারে আছে অলরেডি, এবং আমরা চাচ্ছি একেবারে ডোর সম্পূর্ণভাবে ওপেন আছে। আমরা চাই সবাই যারা এই গানের সাথে যেভাবেই যুক্ত থাকুন না কেন, তারা যেন আমাদের এই প্ল্যাটফর্মের আন্ডারে আসেন। কারণ আপনি জানেন যে বাংলাদেশের কপিরাইট আইনে প্রত্যেকটি ক্ষেত্রে একটি সোসাইটি গঠনের একটা আপনার একটা নিয়ম আছে, লেখা আছে। জি জনাব হামিন আহমেদ, আমি আরেকটি বিষয় জানাব হামিন আহমেদ, আমরা আরেকটি বিষয় জানতে চাইছিলাম। আজকে যে সংস্থাটি হলো, এর সভাপতি বা সাধারণ সম্পাদক বা কমিটি কিভাবে নির্বাচিত হলো? এই নির্বাচনটা মানে কি করে হলো? আপনি কি করে সাধারণ সম্পাদক হলেন বা হতে ইচ্ছা করলেন? দেখেন, এটার একটা প্রক্রিয়া আছে এবং এই প্রক্রিয়াটাতে প্রথম যে জিনিসটা আসে, আমরা শুধুমাত্র এই জিনিসটাকে এগিয়ে নেওয়ার জন্য প্রথমত যে কমিটিটা আপনি নাম বুঝে এগুলো বললেন, এই কমিটিটাকে ফর্ম করা হয়েছে এটাকে একটা লক্ষ্যমাত্রায় পৌঁছে দেওয়ার জন্য, এবং এটা যে লাইসেন্সিংটা আমরা পেয়েছি, যে লাইসেন্সটা সরকার থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে শুধুমাত্র প্রথম পর্যায়ে। এই পর্যায়ে আমরা একটা কমিটি গঠন করেছি, এই কমিটির আন্ডারে অ্যাক্টিভিটিটা শুরু হলো। এর পরবর্তীতে এই কমিটি এবং এই ধরনের কার্যকলাপে আমরা একটা কমিটি গঠন করেছি, এই কমিটির আন্ডারে অ্যাক্টিভিটিটা শুরু হলো। এর পরবর্তীতে এই কমিটি এবং এই ধরনের কার্যকলাপে কি ধরনের কমিটি হবে এবং কারা এই কমিটির মেম্বার হবে, সেগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে। তো শিল্পীদের নতুন এই সংস্থার প্রতি আমাদের অনেক শুভেচ্ছা থাকলো। শিল্পীদের নতুন এই সংস্থার প্রতি আমাদের অনেক শুভেচ্ছা থাকলো। আপনাকে অনেক ধন্যবাদ জনাব হামিন আহমেদ। আমরা কথা বলছিলাম হামিন আহমেদের সঙ্গে, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আবার এডিটর স্পিকে।
স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ আজ মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। সেন্ট কিটসের বেসেটিংয়ের এই ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 12:30টায়। প্রথম 2 ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক দল। বলা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা বাদ পড়ার ভয়ে পারফর্ম করতে পারছেন না। গত 1 বছরে একদিনের ম্যাচে কোনো জয় পায়নি বাংলাদেশ, এবং গত এক বছরের ম্যাচগুলি দেখলে আমরা বলতেই পারি বারবার ব্যর্থ হয়েছে দলের টপ অর্ডার। আমরা যদি দেখি যে এবছর এখন পর্যন্ত 12টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, এর মধ্যে ওপেনিং স্লটে পার্টনারশিপ 50 পেরিয়েছে মাত্র একবার, 100ও পেরিয়েছে সেই একবারই। শ্রীলঙ্কা বাংলাদেশ ওডিআই সিরিজের কথা যদি আমরা বলি, সেই শ্রীলঙ্কা বাংলাদেশ ওডিআই সিরিজের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখব শ্রীলঙ্কার বিপরীত যে ওপেনিং স্লট, সেই ওপেনিং স্লটে আমরা প্রথম ম্যাচে রান পেয়েছি 1 রান, দ্বিতীয় ম্যাচে আমরা পেয়েছি 2 রান, তৃতীয় ম্যাচে আমরা রান পেয়েছি 17 রান। এশিয়া কাপে ভারতের বিপক্ষে যে আমরা ওপেনিং স্লটটি পেয়েছি, সেটির ক্ষেত্রে একটি ওপেনিং স্লট আমাদের জন্য ভালো ছিল, যেটি আমরা বলতে পারি যে পাকিস্তানের বিপক্ষে যে আমরা এনামুল এবং ইমরুল কায়েস 150 রানে একটি জুটি করেছিলেন, সেটি সর্বোচ্চ। কিন্তু ভারতের বিপক্ষে 16 রান, আফগানিস্তানের বিপক্ষে 1 রান, শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য আমাদের ওপেনিং স্লটটি খারাপ ছিল, এটি বলা যাবে না, ভালোই ছিল, 74 রান উইকেট করেছে। কিন্তু আমরা সর্বশেষ ভারতের সঙ্গে যে ওডিআই সিরিজটি খেলে গেছি নিজের মাটিতে, সেটিতে তৃতীয় ওয়ানডেটি পরিত্যক্ত না হলে কি হয় বলা যেত না, কিন্তু প্রথম ওয়ানডে এবং দ্বিতীয় ওয়ানডেতে আমাদের সর্বোচ্চ রান কিন্তু ওপেনিং স্লটে 5। ওয়েস্ট ইন্ডিজের সাথে এখন পর্যন্ত আমরা যে 2টি ম্যাচ খেলেছি, সেই 2টি ম্যাচে প্রথম ম্যাচে আমরা 41 রানে একটি পার্টনারশিপ পেয়েছিলাম, কিন্তু দ্বিতীয় ম্যাচে 12 রানে আমরা প্রথম উইকেট ধসে যেতে দেখি। আমাদের যারা স্বীকৃত ব্যাটসম্যান রয়েছে, আমরা খেয়াল করলে দেখব যে তামিম ইকবাল সর্বশেষ 8 ইনিংসে একটি মাত্র 50 পেয়েছেন। শামসুর রহমান শুভ পেয়েছেন একটি 50, তার 2টি শূন্য রয়েছে, এর মধ্যে 1 অঙ্কের ইনিংস রয়েছে আরো অন্তত 3টি। মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ 8 ইনিংসে একটিও 50 নেই, তার সর্বোচ্চ রান হচ্ছে 41। নাসির হোসেনের সর্বশেষ 8 ইনিংসে কোনো 50 নেই, তিনি সর্বোচ্চ রান করেছেন 41। এই যে বাংলাদেশের টপ অর্ডারের অবস্থা এবং বাংলাদেশের এই ধারাবাহিক ব্যর্থতা, এর পিছনে কি কারণ সেটি জানতে আমরা জাতীয় দলের একজন সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিমের কাছে যাচ্ছি। জাভেদ ওমর বেলিম, আপনার কাছে কি মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা যে ধারাবাহিকভাবে খারাপ খেলছেন, এর কারণ আসলে কি? আসলে দেখেন, যে কোনো দলই নেগেটিভ যখন এসে পড়ে তখন থেকে রিকাভারি করা অনেক টাফ হয়। তাহলে সেটার জন্য করা উচিত আপনার, যতই সবাই বলে যে ভালো কোচ বা এই যে মনের মেন্টালি প্রিপারেশন লোক নিয়ে আসতেছে বাইরে থেকে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে খেলে ওর জন্য ইম্পর্টেন্ট ও কীভাবে পার্সোনাল প্রিপারেশন নেবে। বরাবর আমি এর আগেও একটা মিডিয়াতে গিয়েছিলাম, সেখানে আমি বলেছি কে আমরা সবাই বলছি কে প্রচুর ফ্যাসিলিটিস পাচ্ছে, প্রচুর মানে সব কিছুই পাচ্ছে, তারপরে কেন হচ্ছে না, কোথায় সমস্যা। কেউ বলছে মানসিক সমস্যা, কেউ বলছে যে এটা মেন সমস্যা হচ্ছে যে প্লেয়ারটা খেলে। আলটিমেটলি অনেক কমেন্টস বাইরে থেকে আসবে কে ফর্মে নাই বা বাজে শট খেলে আউট হচ্ছে। তাহলে আমি মনে করি সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখন আমাদের দলের যারা টপ অর্ডার ব্যাটসম্যান যারা ব্যর্থ হচ্ছে, তারা তো অলরেডি প্রুভেন প্লেয়ার, কিন্তু তাদেরকে ইন্ডিভিজুয়াল কিছু প্র্যাকটিস করা উচিত, যেটা প্যাসিফিক প্র্যাকটিস। আমি মনে করি যে আমি ঠিক আছে, আমি শর্ট বল আমি ছেড়ে দিব, আমি ভালো খেলতে পারি না আমি ছেড়ে দিব, না মারতে পারলে আমি স্কোয়ার কাট ভালো খেলি, ওটা আমি আরও ভালো খেলবো। তো সব কিছু মিলিয়ে আর আজকে এত কথা আসছে কেন, আপনি জানেন যে বাংলাদেশ 1-1.5 বছর আগে অনেক বেটার ক্রিকেট খেলেছে, কিন্তু আমরা সাম্প্রতিক আমাদের ওয়ার্ল্ড কাপ বলেন বা টি20 বলেন, হংকংয়ের সঙ্গে হেরে যাওয়ার দরুন বা কিছু ম্যাচ ক্লোজ গিয়ে হেরে যাওয়াটা, ওই সেই এগেনস্ট শ্রীলঙ্কা সিরিজ, তো ওইগুলো আমাদের এখনও এমন দল হয় নাই কে 4টা ম্যাচ হেরে ফার্স্টে ঘুরে দাঁড়াবে। তো যখন যেগুলো অপরচুনিটি আসে, আজকে যদি আপনি এই সিরিজের কথা ধরেন, আজকে আমরা 70 রানে অল আউট হয়ে গেছি, এত কথা আসছে কেন আসছে? যদি আপনি প্রথম ওয়ানডেটা জিতে যেতেন তা আপনার এই প্রেশারটা আসতো না। আপনি প্রথম ওয়ানডেটা একদম পুরো এগিয়েছিলেন, আপনি একদম, ওরা একদমই ব্যাকফুট ছিল, একদম হারা ম্যাচ ওরা জয়লাভ করেছে। আর আমরা যেটা আমাদের কন্ট্রোলে ছিল যে ম্যাচ 248 আমরা চেস করছি, ওইটা আমরা 70 অল আউট হয়ে গেছি। জাভেদ ওমর, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ঠিকই ফিরবে। এখানে এডিটর স্পেক আজকের মতো শেষ হচ্ছে। আমন্ত্রণ আগামী অনুষ্ঠানে আগামীকাল।